হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আবারও একটা নতুন ড্রামার গল্প নিয়ে। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরোইন জিয়াকে দেখতে পাবো, যে একটা বারে ড্যান্স করছিল। তখনই জিয়াকে অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর বলে যে জিয়ার বাবা ওকে খুঁজছে, কিন্তু জিয়া তো এই কথার কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। তখনই ওর পাশে একটা লোক এসে ওকে একটা ড্রিঙ্ক অফার করে, যেটা দেখে চেং যে আমাদের এই গল্পের হিরো ওকে আটকানোর চেষ্টাও করে। চেং যে এই বারে একটা বারটেন্ডার হিসেবে কাজ করে। চেং যে ওকে বলে যে এই ড্রিঙ্কে মনে হয় কিছু একটা মেশানো আছে, কিন্তু জিয়া ওর বারণ করার পরেও সেই ড্রিঙ্কটা করেই ফেলে। এই ড্রিঙ্কটা করার কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে শুরু হয়। এদিকে সেই লোকটি কাউকে টেক্সট করে জানিয়ে দেয় যে সেই লোকটার কথা মতো জিয়ার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছে। চেং যে ভালো করেই বুঝে গেছিল লোকটির মতলব ভালো নয়, তাই সেই লোকটি ফিরে আসার আগে জিয়াকে তার রুমে ছাড়তে যায়। চেং যে জিয়াকে তার বিছানায় শুয়ে দিয়ে ওখান থেকে চলে যাবে ভাবছিল, কিন্তু জিয়ার এতটাই নেশা হয়ে গেছিল সে চেংজেকে ওর কাছে টেনে নেয়। আর নেশার ঘড়ি জিয়া চেংজের সঙ্গে রাতটা কাটায়। পরের দিন সকালে অ্যাসিস্ট্যান্টের ফোন কলে জিয়ার ঘুম ভাঙে। অ্যাসিস্ট্যান্ট ওকে বলে যে কিছু রিপোর্টার তোমার রুমের বাইরে ভিড় করে আছে। আর এর থেকেও জিয়ার সঙ্গে খারাপ কিছু হয় যে ওর পাশে একটা ছেলেও শুয়ে আছে। তখন জিয়া এটাই ভাবতে থাকে, এই ছেলেটি জোর করে আমার সঙ্গে কিছু খারাপ কাজ করেনি তো। আর তারপরেই ও লক্ষ্য করে যে চেংজের তো হাত বাঁধা আছে, যেটা থেকে জিয়া ভাবে আমি এর সঙ্গে কিছু খারাপ কাজ করিনি তো। তখনই চেংজে ঘুম থেকে উঠে পড়ে, যেটা থেকে জিয়া তার একটা জুতো হাতে নিয়ে নেয় আর ওকে বলে আমার সঙ্গে তুমি সেরকম কিছু করার কথা মোটেও ভেবো না। চেংজে বলে তোমার কি মনে হয় আমি কিছু করেছি? আর ওদের যখন এরকম কথাবার্তাই চলছিল তখনই হঠাৎ করে রিপোর্টারগুলো ভেতরে চলে আসে। এসেই তারা ওদের দুজনের এই অবস্থা ছবি তুলতে শুরু করে। আর কি, ওদের দুজনের এক রাত কাটানোর খবর পুরো শহরেই ছড়িয়ে পড়ে। এইসব কিছুর পর জিয়া চেংজেকে একটা ক্রেডিট কার্ড দেয় আর বলে যে আমি চাই আমাদের মধ্যে যা কিছু হয়েছিল কাল রাতে তুমি তার সমস্ত কথাই ভুলে যাও। এটাও বলে আমাদের যেন দ্বিতীয়বার আর না দেখা হয়। চেংজে ওকে ক্রেডিট কার্ডটা ফেরত দিয়ে বলে আমি ওই রকম ধরনের ছেলেই নই, তাছাড়া আমি তোমার সঙ্গে দ্বিতীয়বার দেখাও করতে চাই না। জিয়ার অ্যাসিস্ট্যান্ট চেংজেকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ সে চেংজেকে আগে থেকেই চিনত। জিয়ার বাবা জিয়ার বিয়ে গু ফ্যামিলির বড় ছেলে ফ্যাংয়ের সঙ্গে ঠিক করে রেখেছিল। আর জিয়াকে এটাও বলেছিল যে সে যদি ফ্যাংকে বিয়ে করে তাহলেই কিন্তু সে কোম্পানির সিইও হতে পারবে। এই জন্যই সে জিয়া এবং ফ্যাংয়ের একটা মিটিং ফিক্সড করেছিল, কিন্তু ফ্যাংয়ের জায়গায় সেখানে চেংজে আসে। সে নিজেকে ফ্যাং বলেই পরিচয় দিচ্ছিল, কিন্তু জিয়া প্রথম থেকেই জানতো যে ও ফ্যাং নয়, ও গু পরিবারের ছোট ছেলে চেংজে। কিন্তু চেংজে তো মানতেই রাজি ছিল না যে ও ফেং নয় চেংজে। জিয়া তখন ওকে ভয় দেখাতে শুরু করে আর বলে আমি কিন্তু একটা বসি টাইপের মেয়ে, তাই বিয়ের পর তোমাকে আমার সমস্ত কথাই শুনে চলতে হবে। এটা শোনার পরেও চেংজে তার মুখ খোলেনি দেখে জিয়া ওকে খুব ড্রিঙ্ক করাতে শুরু করে। নেশার ঘরে অন্তত চেংজে সত্যিটাই বলবে, কিন্তু অনেকটা ড্রিঙ্ক করার পরেও চেংজের তো কিছুই হচ্ছিল না। এতেও যখন কিছুই হচ্ছিল না তখন জিয়া চেংজেকে বাড়ি নিয়ে যায় আরো বেশি করে ড্রিঙ্ক করানোর জন্য। কিন্তু সেখানেই দুটো গুন্ডা চলে আসে আর তারা চেংজেকে দেখে ওকে ড্রিঙ্ক সার্ভ করতে বলে, কারণ সেই গুন্ডাগুলো চেংজের ব্যাপারে সবকিছুই জানতো। চেংজে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে ওই গুন্ডাগুলো চেংজেকে ইনসাল্ট করতেই শুরু করে আর তার পরিবার এবং তার মাকে নিয়েও উল্টোপাল্টা বলে। এতে চেংজের রেগেই ওই গুন্ডাগুলোকে মারতে শুরু করে। এইসব কিছুর পর চেংজে জিয়াকে সব সত্যিটাই বলে দেয়, সে সত্যি ফ্যাংয়ের পরিবর্তে তার সঙ্গে দেখা করতে এসছে। আর এখান থেকে সিনটা শিফট হয়ে আমাদেরকে কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে জিয়ার বাড়ির একটা পার্টিতে জিয়ার বাবা ফেং এবং জিয়ার এঙ্গেজমেন্টের দিনটা সবার কাছে অ্যানাউন্স করতে চায়। যখন এই অ্যানাউন্সমেন্টটা হতেই যাচ্ছিল তখনই জিয়া সবাইকে বলে যে আমি ফ্যাংকে নয় চেংজেকে বিয়ে করতে চাই। যে কথাটা শুনে পার্টিতে থাকা সবাই অবাক হয়ে যায়। এই পার্টিতেও চেংজে বারটেন্ডার হিসেবেই কাজ করছিল। জিয়া চেংজের কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বিয়ে করতে চাও? এতে চেংজে হ্যাঁই বলে দেয়। এটা শুনেই জিয়া সবার সামনেই চেংজেকে কিস করে। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, সেই দিনের ফ্ল্যাশব্যাক যেদিন চেংজে ফ্যাংয়ের পরিবর্তে ওর সঙ্গে দেখা করেছিল। সেদিন রাতে জিয়া যখন চেংজের সঙ্গে কথা বলছিল তখন সে চেংজেকে বিয়ের প্রপোজাল দিয়েছিল, কারণ তার এমনিতেও ফ্যাংকে পছন্দ নয়। যেটা শুনে চেংজে বলেছিল তুমি আমাকে কি করে পছন্দ করতে পারো, কারণ কোম্পানির প্রেসিডেন্ট তো ফ্যাং। জিয়া বলে হ্যাঁ আমি জানি, আর আমি এটাও জানি ওই কোম্পানিটা তোমার মায়ের। তোমার বাবা তোমার মাকে ঠকিয়ে বিয়ে করেছিল, যখন তোমার বাবার আগে থেকেই একটা বিয়ে ছিল। তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা পুরো কোম্পানিটাই হাতিয়ে নেয় এবং সেই কোম্পানির প্রেসিডেন্ট ফ্যাংকে বানিয়ে দেয়। আর শুধু এটুকুই নয়, চেংজের ব্যাপারে চেংজের বাড়ির কেউই কোনো কেয়ারই করে না, তাই তো চেংজেকে একটা বারটেন্ডার হিসেবে কাজ করতে হয়।
জিয়া ওকে বলে, আমি তোমার মায়ের কোম্পানি তোমার হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। চেংজিও জিয়ার বাড়ির কোম্পানির ব্যাপারে সবকিছুই জানতো। আসলে জিয়ার কোম্পানির কন্ডিশনও খুব একটা ভালো নয়। তাদের কোম্পানিটাকে বাঁচানোর জন্যই তার বাবা ফ্যাংয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করেছিল। এবার এখান থেকেই বোঝা যায় যে ওরা দুজন যদি দুজনকে বিয়ে করে তাহলে দুজনের জন্যই খুব ভালো হবে। তাই তো চেংজে এই বিয়েতে রাজি হয়ে যায়। এরপর গল্পটা বর্তমানে ফিরে আসে, যেখানে জিয়ার ভাই জিয়াকে খুব বকতে শুরু করে আর বলে চেংজে তো খুব একটা অযোগ্য ছেলে, ওকে বিয়ে করলে আমাদের কোম্পানির কোনো লাভই হবে না। এটা শুনে জিয়া বলে, কিন্তু বাবা তো আমার কাছে শর্ত রেখেছিল যে গু ফ্যামিলির একটা ছেলেকে বিয়ে করতে হবে, সেটা ছোট ছেলে কি বড় ছেলে বাবা তো এটা বলেইনি। এটা শুনে ওর ভাই যখন রেগে ওকে থাপ্পড় মারতেই যাচ্ছিল তখনই চেংজে ওখানে চলে আসে আর ওর হাতটাই ধরে নেয়, যেটা দেখে জিয়া খুব ইমপ্রেস হয়ে যায়। চেংজে যখন সেদিন রাতে বাড়ি কাজ করতে যায় তখন জিয়া ওর পেছনে পেছনেই যায়। যে মেয়েগুলো চেংজের সঙ্গে প্রেম করার চেষ্টা করছিল জিয়া সবাইকেই ভাগিয়ে দেয়। আর জিয়া চেংজেকে এটাও বলে, তোমার এই ব্যাপারে চিন্তা করার দরকার নেই, কারণ আমি এই ক্লাবটাকে কিনে ফেলেছি। এরপর সে চেংজেকে তার বাড়িতে গিয়ে থাকার প্রস্তাব দেয় এবং নিজেদের ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার কথা বলে। চেংজে বলে, বিয়ে করা কি এতটাই সহজ ব্যাপার? তাছাড়া আমি যদি তোমার বাড়িতে গিয়ে থাকি তাহলে তোমারই রেপুটেশন খারাপ হবে। জিয়া বলে, তুমি আমার রেপুটেশনের কথা বাদ দাও, আমি তো শুধু তোমাকেই বিয়ে করতে চাই। আসলে এতদিনে জিয়া চেংজিকে পছন্দ করে ফেলেছিল। চেংজে জিজ্ঞাসা করে, তুমি কি এই ব্যাপারে সিরিয়াস? জিয়া এতে হ্যাঁই বলে। ওরা যখন কথাবার্তাই বলছিল তখন সেই ক্লাবের দুটো ছেলে ওদের পেছনেই পড়ে যায়। তাই তো জিয়া চেংজেকে নিয়ে কোনো রকম করে তার বাড়িতেই চলে আসে। চেংজে বলে, তোমার বাড়িতে কাউকে কিছু না বলে এইভাবে তোমার বাড়িতে আসাটা কি ঠিক হবে? জিয়া বলে, এত চিন্তা কেন করছো, এই বাড়িটা আমারই। তবুও চেংজে ওখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জিয়া তো আগে থেকেই দরজা লক করে দিয়েছিল। তারপর সে চেংজিকে এটাও বলে যে আমার বাড়ির দরজার লকটা বোধহয় খারাপ হয়ে গেছে, তাই তোমাকে আজকের রাতটা আমার বাড়িতেই থাকতে হবে। এরপর জিয়া চেংজিকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দেয় আর মনে মনে এটাই ভাবতে থাকে যে গুন্ডাদেরকে তো সেই ডেকে পাঠিয়েছিল যাতে এইরকম করে সে চেংজিকে তার বাড়িতে আনতে পারে। কিছুক্ষণ পর চেংজি যখন ফ্রেশ হয়ে আসে তখন জিয়া তো শুধু ওকেই দেখতে থাকে। তারপর সে চেংজিকে বলে, তোমার শোয়ার জন্য আমি একটা সোফা রেডি করে রেখেছি। চেংজি যখন সোফার দিকেই যাচ্ছিল তখনই ওর পা স্লিপ করে যায় আর ওকে বাঁচানোর জন্য জিয়া যখন ওর তোয়ালে ধরে তখন তোয়ালেটাই ওর হাতে চলে আসে। এতে জিয়া এম্বারেস হয়ে তার মুখটা তোয়ালে দিয়ে ঢেকে ফেলে। তখন চেংজে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? তোয়ালেটা সরিয়ে জিয়া দেখে চেংজে তো আগে থেকেই ভেতরে একটা শর্টস পরেছিল। এরপর চেংজে ঘুমোতে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর জিয়া আবার ওর কাছে যায় আর ওকে ড্রিঙ্ক করতেও বলে আর এটাও বলে যে ড্রিঙ্ক করলেই তোমার তাড়াতাড়ি ঘুম চলে আসবে। চেংজে এতে না বললে জিয়া ওকে একটা কিস দিয়েই চলে যায়। সেদিন রাতে চেংজে দুঃস্বপ্ন দেখে তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে। ওর মা সেদিন রেগে রেগেই কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, তখনই গাড়িটা কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর এই অ্যাক্সিডেন্টে তার মা মারা যায়। কিন্তু চেংজি বেঁচে ফিরে আসে আর স্বপ্নের মধ্যে সে তার মায়ের লকেটটাও বারবার করেই দেখছিল। এগুলো দেখেই যখন ও খুব কষ্ট পাচ্ছিল তখনই জিয়া এসে ওকে সামলায়। পরের দিন চেংজে নিজেই জিয়াকে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য নিয়ে যায়। এতে জিয়া এতটাই খুশি হয় যে কি বলবো। আর তারপর ওরা দুজন ওদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে জিয়ার বাবার কোম্পানিতে পৌঁছে যায় জিয়ার সিইও পজিশন নেওয়ার জন্য। এরপর ওরা দুজন ফ্যাংয়ের সঙ্গে দেখা করে। ফ্যাং তো ওদেরকে দেখেই ওদেরকে ইনসাল্ট করতে শুরু করে, বিশেষ করে চেংজিকে। এতে জিয়া খুবই রেগে যায় আর তাই তো সে ঘুরিয়েও ফ্যাংকে ইনসাল্ট করতে শুরু করে আর ওকে তো এটাও বলে, তুমি তো নিজেই একজন অবৈধ ছেলে। এটা শুনে ফ্যাং রেগেই যখন জিয়াকে মারার জন্য হাত তোলে তখন চেংজে ওকে আটকায়, যেটা দেখে ফ্যাং বলে, ও এই ভিতর তো দেখছি বিয়ে করার পর সাহস বেড়ে গেছে। এরপর থেকে চেংজে জিয়ার বাড়িতে থাকার জন্য চলে আসে আর ওরা দুজন নিজের বাড়িকে খুব সুন্দর করেই সাজাতে থাকে। এরপর কিছু একটা কাজ করতে জিয়া যখন কোম্পানিতে চলে যায় তখন চেংজে ফ্যাংকে ফোন করে। ওপাশ থেকে ফ্যাং ওকে বলে, আমি ভালো করেই জানতাম তুমি আমাকে অবশ্যই ফোন করবে। আর ওদের মধ্যে কি কথাবার্তা হয় সেটা তো আমরা পরে গিয়ে জানতে পারবো। রাতে জিয়া একা শুয়ে শুয়ে এটাই ভাবছিল, চেংজে কি সন্ন্যাসী হয়ে গেল নাকি, সে আমার সঙ্গে কিছু করছে না কেন। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো যেখানে জিয়া চেংজেকে বলেছিল, হতে পারে আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, কিন্তু সবাইকে দেখানোর জন্য আমাদেরকে তো ভালোবাসার অ্যাক্টিং করতে হবে, যেমন আমার পরিবারের সামনে একে অপরের হাত ধরতে হবে। এইটা বলেই জিয়া ওর হাত ধরে, কিন্তু চেংজে ওর থেকে দূরে সরে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, আমরা তো সবার সামনে এরকমও করতে পারি। এটা শুনে জিয়া ওকে সোফাতেই ফেলে দেয় আর বলে, শুধু কাঁধে হাত রাখলে হবে না, আমাদেরকে তো আরো ক্লোজ হতে হবে। এটা বলে জিয়া একটু রোমান্টিক হয়ে যখন ওকে একটু কিস করতেই যাচ্ছিল তখন ও লক্ষ্য করে যে চেংজে তো কিছুই রিয়াক্ট করছে না। তাই সে ওকে বলে, তুমি সত্যি খুব একটা বুদ্ধু।
এরপর ওরা দুজন ওদের ম্যারেজ কন্ট্রাক্ট নিয়ে বসে, যেই কন্ট্রাক্ট পেপারে শুধুমাত্র জিয়াই শর্তগুলো লিখে রেখেছিল, যেমন চেংজি এরপর থেকে কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, জিয়াকে তার পার্সোনাল স্পেসও দিতে হবে, এবং এই কন্ট্রাক্ট চলাকালীন চেংজিকে ওর থেকে ডিস্টেন্সও মেনটেন করতে হবে। এগুলো দেখে চেংজি বলে, আমি তো তোমার জন্য কোনো শর্তই রাখিনি। জিয়া বলে, তাহলে তুমিও রেখে দাও। চেংজি বলে, তুমি যে শর্তগুলো রেখেছো আমিও সেগুলোই রাখতে চাই। আর তারপরে সে আরো একটা শর্ত অ্যাড করে, যেটা হলো ওদের মধ্যে মিউচুয়ালি যদি কিছু হয় তাহলে সেটা নিয়ে ওদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। আর এতে জিয়া রাজি হয়ে যায়। ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার পর আমরা দেখবো দুজনেই ইমাজিন করছিল যে দুজনে দুজনের সঙ্গে রোমান্স করছে, কিন্তু এই ইমাজিনেশন শেষ হওয়ার পর ওরা দুজনেই টিভি দেখতে বসে পড়ে, আর দুজনেই এটাই বলছিল যে ঘুম আসছে না। পরের দিন চেংজে জিয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করে। ব্রেকফাস্ট করেই তো জিয়া খুব খুশি হয়ে যায়। তখনই চেংজের ফোনে ফ্যাং কিছু একটা টেক্সট করে আর ওকে কিছু একটা কাজও করতে বলে। আর এরপরেই আমরা একটা নতুন ক্যারেক্টার চেনকে দেখতে পাবো। চেন এবং জিয়ার সম্পর্ক ভাই বোনের সম্পর্কের মতোই, তাই জিয়ার বিয়ে হয়েছে শুনে চেন ওকে কনগ্রাচুলেট করতে চলে আসে। চেন চেংজের ব্যাপারে সবকিছুই জানতো, তাই তার তো এটাই চিন্তা হচ্ছিল যে জিয়া এখন কেমন আছে। তো জিয়া ওকে বলে যে তোমার চিন্তা করার দরকার নেই, আমি চেংজের সঙ্গে এখন খুব ভালোভাবেই আছি, আর চেংজে খুব ভালো ছেলেও। পরের দিন জিয়া যখন অফিসে যায় তখন ওর ভাই ওর কাছে আসে একটা প্রজেক্টের ব্যাপার নিয়ে আলোচনা করতে। আসলে জিয়া এই প্রজেক্টে অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে। এই প্রজেক্টটা ওর ভাই রেডি করেছিল। জিয়া ওকে ভালোভাবে বুঝিয়ে দেয়, তোমার প্রজেক্টে অনেক জায়গায় সমস্যা ছিল, তাই আমি সেগুলো পরিবর্তন করে দিয়েছি। কাজ করতে করতেও জিয়া চেংজেকে খুব মিস করছিল, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে এরকম কি কোনো উপায় আছে যেটা দিয়ে আমি জানতে পারবো চেংজে কি করছে, কোনো রকম ফোন বা টেক্সট না করে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, তুমি কি চেংজের উপর নজর রাখতে চাও? জিয়া বলে, সেরকম ব্যাপারটা তো নয়, আমি শুধু জানতে চাই চেংজে এখন কি করছে, কোথাও ওর একা বোরিং লাগছে না তো। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে মনে করিয়ে দেয়, আরে তুমি তোমার বাড়িতে তো পেড মনিটর লাগিয়েছিলে। আর যেটা শুনে জিয়া পেড মনিটর দিয়ে চেংজিকে দেখতে শুরু করে। এদিকে আমরা চেংজিকে দেখবো যে জিয়ার রুমে তার ডকুমেন্টের মধ্যে কিছু একটা খুঁজছিল, সে কিছু ডকুমেন্টের ছবিও তুলছিল, তাই জিয়া ওকে ওর নাম ধরে ডাকে। আর হঠাৎ করে এইভাবে জিয়ার ডাক শুনে চেংজি শকড হয়ে যায়, কিন্তু তারপরেই চেংজি পেড মনিটরের সামনে যায় আর জিয়াকে বলে, আমি তো শুধুমাত্র আমাদের ম্যারেজ কন্ট্রাক্টটা খুঁজছিলাম। রাতে যখন ওরা ডিনার করছিল তখনই জিয়াকে তার বাবা একটা ভয়েস মেসেজ পাঠায়। তার বাবা তাকে এটাই বলছিল যে তোমাদের বিয়ে তো অনেকদিন হয়ে গেল, এবার আমার গ্র্যান্ডসন চাই। এতে জিয়া এম্বারেস হয়ে যায়, কারণ চেংজেও এই কথাটা শুনতে পাচ্ছিল। কিন্তু চেংজে ওকে বলে যে তুমি যদি চাও আমাদের বিয়ের শর্তে কিছু পরিবর্তন আনতে পারি, আর যেই শর্ত অনুযায়ী আমরা আমাদের বেবির জন্য প্ল্যানিং করতে পারি। যেটা শুনে জিয়া বলে, কিন্তু আমি তোমাকে জোর করতে চাই না। রাতে জিয়া চেংজের সঙ্গে রোমান্স করার জন্য তার রুমে যায়, কিন্তু চেংজে তখন তার কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে জিয়াকে পাত্তাই দেয়নি। এতে জিয়া বোর হয়ে তার নিজের রুমেই ফিরে যায়। আর ও চলে যাওয়ার পর চেংজে ফ্যাংয়ের সঙ্গে দেখা করে আর ফ্যাংকে জিয়ার কোম্পানির কিছু ডকুমেন্ট দেয়। আর এর পরিবর্তে চেংজে ফ্যাংয়ের কাছ থেকে তার মায়ের লকেটটা চায়। আসলে ওই লকেটটা পাওয়ার জন্যই চেংজে ফ্যাংয়ের কথা মতো এত কাজ করছে, কারণ ওই লকেটটাই চেংজের মায়ের কাছ থেকে পাওয়া একমাত্র স্মৃতি। কিন্তু ফ্যাং ওকে বলে, এয়ার কোম্পানির আর একটা বিডিং প্রজেক্ট জেনে আসতে পারলেই আমি তোমাকে তোমার লকেট ফেরত দিয়ে দেবো, কারণ ফ্যাংয়ের কোম্পানির সব থেকে বড় কম্পিটিটর ছিল জিয়ার কোম্পানি। পরের দিন সকাল সকালই চেন পৌঁছে যায় জিয়ার বাড়িতে, কারণ সে জিয়াকে কোম্পানিতে ড্রপ করতে চায়, কিন্তু চেংজে তো ওকে বাড়ির মধ্যে ঢুকতেই দিচ্ছিল না। আর ওদের দুজনের লড়াই চলাকালীনও চেংজে ভুল করেই বলে দেয় যে জিয়া এখন তার নিজের রুমে কাজ করছে। যেটা শুনে চেন বুঝে নেয় যে ওরা দুজন তাহলে আলাদা রুমে থাকে। পরে যখন জিয়া ওখানে চলে আসে ওদের ঝামেলা ঠান্ডা হয়ে যায়, কারণ জিয়া ওদের দুজনের সঙ্গেই কোম্পানিতে যায়, যাতে এরপরে চেন আর কোনো সমস্যা না তৈরি করে। চেংজে সেদিন জিয়ার সঙ্গে কোম্পানিতে এসেছিল যাতে সে তার বিডিং প্রজেক্টের ব্যাপারে কিছু ইনফরমেশন নিতে পারে, আর সেই সমস্ত ইনফরমেশনই জিয়ার ল্যাপটপে ছিল। চেংজে যখন ল্যাপটপ থেকে এইসব ইনফরমেশনগুলো কপি করছিল তখনই ওখানে জিয়ার অ্যাসিস্ট্যান্ট চলে আসে, কিন্তু সে চেংজেকে এইরকম করতে দেখেও কাউকে কিছুই বলেনি, কারণ অ্যাসিস্ট্যান্ট তার কলেজ লাইফ থেকেই চেংজেকে খুব পছন্দ করে। এদিকে চেন জিয়ার বাবাকে বলে দিয়েছিল যে চেংজে এবং জিয়া তো আলাদা রুমেই থাকে, যেটা শুনে জিয়ার বাবা ওদের বাড়িতেই হাজির হয়ে যায়। বাবাকে এখানে দেখে ওরা দুজন আবারও ভালোবাসার অ্যাক্টিং শুরু করে। জিয়ার বাবা জিজ্ঞাসা করেই ফেলে যে তোমরা দুজন কোথাও ফেক ম্যারেজ করোনি তো? এটা শুনেই ওরা দুজনেই একসঙ্গে বলে ওঠে, আরে না না, আমরা দুজন তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। যেটা শুনে জিয়ার বাবা বলে, তাহলে এটা আমাকে প্রমাণ করে দেখাও, আর সেটাও আবার আমাকে একটা গ্র্যান্ডসন দিয়ে। এটা শুনেও ওরা দুজনে শকড হয়ে যায়, কিন্তু তারপরেই জিয়া বলে ওঠে যে আরে আমরা তো এই ব্যাপারেই প্ল্যানিং করছি। এটা শুনেই জিয়ার বাবা খুশি হয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন চেন জিয়ার সঙ্গে কথা বলার জন্য তাকে একটা রেস্টুরেন্টে ডাকে, যেখানে সে তার এবং চেংজের বিয়ের ব্যাপারে অনেক প্রশ্ন করছিল। আর এইদিকে আমরা দেখবো ওদেরই পাশের টেবিলে চেংজে জিয়ার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল।
অ্যাসিস্ট্যান্ট তো প্রথম থেকেই জানতো জিয়া এবং চেংজের কন্ট্রাক্ট ম্যারেজের কথা। চেংজে অ্যাসিস্ট্যান্টকে বলে আমাদের বিয়ে একটা কন্ট্রাক্ট ম্যারেজ হতে পারে, কিন্তু আমি জিয়াকে খুব পছন্দ করে ফেলেছি। এতদূর পর্যন্ত তো সবই ঠিক ছিল, কিন্তু ওরা বেরোনোর সময় সবাই একসঙ্গে এই রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছিল, আর এর ফলেই তো ওদের সামনাসামনি দেখাও হয়ে যায়। জিয়া চেংজেকে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখে খুবই রাগ করতে শুরু করে, আর সে এটাও বলে ফেলে তাহলে তুমি আমার পেছনে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গেই প্রেম করছো। এইটা শুনে চেংজে ওকে বুঝিয়ে বলতে শুরু করে আমার অ্যাসিস্ট্যান্ট আমার কলেজের জুনিয়র ছিল, আর তার জন্যই তো রেস্টুরেন্টে আমরা শুধুমাত্র কথাবার্তাই বলতে গিয়েছিলাম। কিন্তু জিয়া তো ওর কোনো কথাই বিশ্বাস করছিল না। এতে চেংজেও রেগে ওকে বলে তাহলে তুমি আমাকে বলো তুমি চেনের সঙ্গে রেস্টুরেন্টে কি করছিলে। জিয়া বলে চেন আমার ছোটবেলার বন্ধু, আমিও ওর সঙ্গে কিছু কথাবার্তাই বলছিলাম। আর এইরকম করতে করতেই ওদের দুজনের মধ্যেই ঝগড়া বেঁধে যায়। কিন্তু তারপর যখন ওরা দুজন নিজেদের রুমে ফিরে যায় তখন দুজনেই রিগ্রেট করে যে এরকম ভাবে ঝামেলা করা মোটেও ঠিক হয়নি। ঝগড়ার ফলে কেউই ডিনার করেনি। তাই মাঝরাতে জিয়ার খুব খিদে পেয়ে যায়, আর সে ফ্রিজ থেকে যা খাওয়ার পায় সেটাই খেয়ে ফেলে। এর ফলে জিয়ার পেটে ব্যথা শুরু হয়ে যায়। আসলে জিয়ার এই প্রবলেমটা ছোটবেলা থেকেই আছে। জিয়া যদি সময় মতো খাবার না খায় বা কোনো জাঙ্ক ফুড খেয়ে ফেলে তাহলে তার এইভাবেই পেটে ব্যথা করে। চেংজে যখন ওকে এই অবস্থায় দেখে তখন সে ওর খুব কেয়ার করতে শুরু করে, আর এখানে এই কথাবার্তার মাধ্যমে ওদের দুজনের মধ্যে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। পরের দিনই জিয়া চেংজেকে নিয়ে অফিসে চলে যায়, আর আজকেও চেংজে সুযোগ বুঝেই জিয়ার ল্যাপটপ থেকে আবারও ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে। আসলে আগের দিন যখন সে ফাইলগুলো কপি করেছিল সেটা অর্ধেক ফাইল ছিল, তাই ফেং ওকে পুরো ফাইল আনতে বলেছে। আর এবারেও ওকে এইরকম করতে অ্যাসিস্ট্যান্ট দেখেই ফেলে, কিন্তু সে এবারেও কিছু না বলে উল্টে সে নিজেই ফাইলগুলো চেংজেকে এনে দেয়। যেটা দেখে চেংজে ওকে বলে আমি তোমাকে বলতে তো পারবো না কেন এইসব কিছু আমি করছি, কিন্তু তোমার যদি কোনোদিন সাহায্যের দরকার হয় তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। চেংজে এই পুরো বিডিং ডিটেলস ফ্যাংকে পাঠিয়ে দেয়। এর ফলে জিয়া সেই প্রজেক্টের বিডিংটা হেরে যায়, আর এর জন্য জিয়া খুবই আপসেট হয়ে যায়। বিডিং হেরে যাওয়ার কারণে তার বাবা এবং ভাইও তাকে খুব বকে, আর এর ওপরে তার বাবা তাকে কিছুদিনের জন্য অফিস থেকে সাসপেন্ডও করে দেয়। এতে জিয়ার আরোই মন খারাপ হয়ে যায়, কারণ ছোটবেলা থেকেই তার বাবা তার ভাইকেই বেশি প্রায়োরিটি দিয়ে এসছে। জিয়ার এতটা মন খারাপ দেখে চেংজে ওকে সান্ত্বনা দিতে শুরু করে, আর মনে মনে সে জিয়ার কাছে ক্ষমাও চায়, কারণ জিয়ার সঙ্গে আজকে যা কিছুই হচ্ছে তার পেছনে তো চেংজেরই হাত আছে। তাই চেংজে খুব গিল্টি ফিল করতে শুরু করে। পরের দিন জিয়া যখন কোম্পানিতেই ছিল চেন ওর কাছে আসে, আর চেংজে এবং ফ্যাংয়ের একসঙ্গে কিছু ছবি ওকে দেখায়, আর বলে আমার মনে হয় চেংজেই বিডিং প্রজেক্টের সমস্ত ডিটেলস ফেংকে দিয়েছিল, আর তার জন্যই তো আমরা বিডিংটা হেরে গেছি। কিন্তু জিয়া তো এটা বিশ্বাসই করেনি। সে তো এটাই বলতে থাকে যে এই ফটোগুলো তো এডিট করাও হতে পারে, না হলে এই ছবিগুলো অনেক পুরনো দিনেরও হতে পারে। এটা শুনে চেন ওকে বলে কিন্তু এই ছবিগুলো আজকে আমাকে একটা আননোন নাম্বার থেকে পাঠিয়েছে, আর তাই তো আমার বারবারই মনে হচ্ছে যে আমাদের বিডিং হারার পেছনে নিশ্চয়ই চেংজেরই হাত আছে। তবুও যখন ওর কথা জিয়ার বিশ্বাস হচ্ছিল না তখন চেন জিয়াকে তার অফিসের একটা সিসিটিভি ফুটেজ দেখায়, আর যেখান থেকে ওরা জেনেই যায় যে চেংজে সত্যিই ওদের ফাইল কপি করেছিল। এগুলো দেখে জিয়া রেগেই চেংজের কাছে যায়, আর ওকে জিজ্ঞাসা করে ও এরকম কেন করেছে। তখন চেংজে সব সত্যি কথাই বলে দেয়, আর সে কেন এরকম করেছে সেটাও বলে দেয়। আর সে এটাও বলে যে তোমার চিন্তা করার দরকার নেই, কারণ এই বিডিংটা যদি ফ্যাং জিতেও যায় তাহলেও তার কোম্পানির লসই হবে, কারণ এই বিডিংটা জিতে গেলে ফ্যাং ওখানে একটা শপিং মল তৈরি করবে। কিন্তু ফ্যাং তো এটাই জানে না ওই প্রজেক্টের সামনে যে জায়গাটা আছে সেটা একটা ফরেন কোম্পানির, তারাও সেখানে একটা খুব বড় মল তৈরি করতে চায়। আর এইসব ব্যাপারগুলো চেংজে তার বিদেশে থাকা একটা বন্ধুর কাছ থেকে জানতে পেরেছে। তাই তো ফ্যাং যদি বিডিংটা জিতে ওখানে শপিং মল তৈরিও করে ফেলে তাহলে সেই বিদেশি কোম্পানিগুলোর কাছে ফ্যাং টিকতেও পারবে না। এগুলো শুনে নেওয়ার পর জিয়ার রাগ ঠান্ডা হয়ে যায়। সে চেংজেকে এটাও বলে যে এরপর থেকে তুমি আমার কাছ থেকে আর কিছুই লুকিয়ে রাখবে না কিন্তু, আর যদি সত্যিই এরকম কোনোদিন কোনো ব্যাপার হয় তাহলে তুমি আমাকে সব সত্যিটাই বলে দিও। চেংজে ওকে প্রমিস করে যে সে সব সত্যি কথাই বলবে এরপর থেকে। কিন্তু এরপরেই আমরা জানতে পারবো যে জিয়ার ভাই এবং ফ্যাং একসঙ্গে মিলে কাজ করছে, তাই তো জিয়ার ভাই এইসব কথাবার্তা ফ্যাংকে জানিয়ে দেয়। পরের দিন চেংজে যখন ফ্যাংয়ের কাছে সেই লকেটটা আনতে যায় তখন ফ্যাং ওকে জানায় যে আমার কাছে তো লকেটটা নেই, ওটা বাবার কাছে আছে, তাই তুমি বাবার কাছ থেকেই নিয়ে নিও। এটা শুনে চেংজে খুব রেগে যায়, কিন্তু ফ্যাং তার ভাড়াটে গুন্ডা দিয়ে চেংজেকেই খুব মার খাওয়ায় তার বিডিং প্রজেক্টে এইভাবে লস করানোর জন্য। ঠিক তখনই ওখানে জিয়া চলে আসে। জিয়াকে এখানে দেখে ফ্যাং তার গুন্ডাদেরকে জিয়াকেও মারতে বলে, যেটা দেখেই চেংজে জিয়ার সামনে চলে আসে। ফলে সমস্ত মারগুলো চেংজেই খায়। বাড়ি ফেরার পর জিয়া যখন চেংজির গায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন সে চেংজিকে বলে যে এর বদলা আমরা ফেংয়ের কাছ থেকে নিয়েই ছাড়বো। আর এইভাবে কথা বলতে বলতে ওরা দুজন খুব ক্লোজ হয়ে যায়। এরপর আর কি দুজনের রোমান্স শুরু হয়ে যায়। পরের দিন সকালে যখন ওদের দুজনের ঘুম ভাঙে একই বিছানায় দুজনকে দেখে দুজনেই চিৎকার করে ওঠে। তারপরেই জিয়া বলে ওঠে
আরে আমার দুজনের তো বিয়ে হয়ে গেছে, তাহলে এগুলো তো খুবই নর্মাল ব্যাপার। এতে চেংচে একটু লজ্জা পেয়ে যখন ব্রেকফাস্ট রেডি করতে যাবে বলে, তখন জিয়া ওকে বেডেই ফেলে দিয়ে বলে, এরপর থেকে আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করব, তুমি শুধু আরাম করো। এরপর জিয়া ওদের জন্য খাবার তো তৈরি করে, যেগুলো খাওয়াই যাচ্ছিল না, আর তাই তো ওদেরকে শেষমেশ খাওয়ার অর্ডার দিতেই হয়। ফ্যাংয়ের ওপর বদলা নেওয়ার জন্য আর ফ্যাংকে মার খাওয়ানোর জন্য ওরা দুজন একটা রেস্টুরেন্টের বাইরে ফ্যাংয়ের জন্য অপেক্ষা করছিল, কারণ ফ্যাং সেখানে কারোর সঙ্গে কথা বলতে এসেছিল। তারপর ওরা ফ্যাং ভেবে চেংকেই খুব মারে, যেও সেই রেস্টুরেন্টে খাবার খেতেই এসেছিল। পরের দিন জিয়া চেংজিকে খুব ভালোভাবে রেডি করে নিয়ে কোম্পানির একটা মিটিং এ নিয়ে আসে, যেখানে ফ্যাং এবং তার বাবাও ছিল। জিয়া ওদেরকে বলে যে আমরা কোলাবোরেট করে ওই শপিং মলটাকে খুব ভালোভাবে রেডি করতে পারি, যদি তোমরা চেংজেকে তোমাদের কোম্পানিতে কাজ করতে দাও তো। আর তাছাড়াও এই প্রজেক্টের লিডার চেংজেই হবে। এখানে চেংজের বাবাকে এই ব্যাপারে রাজি হতেই হয়, কারণ জিয়ার কোম্পানির সাহায্য ছাড়া তারা এত সহজে শপিং মল তৈরি করতে পারবে না। তাই চেংজের বাবা রাজি হয়ে যায়, আর চেংজেকে তাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়। এতে ফ্যাং খুবই রেগে যায়, আর কাউকে টেক্সট করে বলে যে এবার সময় চলে এসছে চেংজিকে সেই সিক্রেটটা বলার, যেটা এতদিন ধরে আমরা লুকিয়ে রেখেছিলাম। আর এই সিক্রেটটা বেরিয়ে এলেই জিয়া এবং চেংজির সম্পর্কটাই খারাপ হয়ে যাবে। এদিকে চেংজে এবং জিয়া তাদের ম্যারেজ কন্ট্রাক্টটাকে ছিঁড়েই ফেলে, কারণ তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছিল এবং তাদের একে অপরের প্রতি ফিলিংসও তৈরি হয়ে গেছিল। তাই এই কন্ট্রাক্টের তো আর কোনো মূল্যই ছিল না তাদের কাছে। সেদিন রাতেও চেংজে তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আবারও দুঃস্বপ্ন দেখে, তখন জিয়াই ওকে সামলায়। আর এখানে চেংজে তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিয়াকে সবকিছু বলেই দেয়। পরের দিন ফ্যাং জিয়াকে একটা কন্ট্রাক্ট পেপার দেয়, আর যেই কন্ট্রাক্ট অনুযায়ী জিয়াকে অনেক টাকার ইনভেস্টমেন্ট করতে হবে। জিয়া এই কন্ট্রাক্টে সাইন করে দেয়, কারণ সে চেংজেকে তার মায়ের কোম্পানি ফিরিয়ে দিতে চায়। সেদিন চেংজে তার বাবার কাছ থেকে তার মায়ের লকেটটা ফিরিয়ে আনে। পরের দিন চেংজের সঙ্গে ফেং দেখা করে, আর ওকে বলে তোমার মায়ের অ্যাক্সিডেন্টের পেছনে জিয়া এবং তার পরিবারেরই হাত আছে। চেংজের এই কথাটা একটুও বিশ্বাস হয়নি, তাই ফেং ওকে 5 বছর আগের একটা রেকর্ডিং শোনায়। আসলে অ্যাক্সিডেন্টের দিন চেংজের মায়ের গাড়ির সামনে জিয়াদের গাড়ি চলে এসেছিল, তাই তো সেই গাড়িটা থেকে বাঁচার জন্য চেংজের মা এমন ভাবে গাড়ি চালায় গাড়িটা একটা গাছে গিয়ে ধাক্কা মারে। কিন্তু তখন জিয়াদের গাড়ি থেকে কেউ বেরিয়ে এটা দেখতে যায়নি যে চেংজের বাড়ির লোক কি অবস্থায় আছে। তার উপরে সেই সময় জিয়া তার বাবাকে তাড়াতাড়ি ওখান থেকে যেতে বলছিল, কিন্তু তবুও যখন চেংজের বিশ্বাস হচ্ছিল না, তখন ফ্যাং ওকে বলে এইসব কিছু আমি জিয়ার ভাইয়ের কাছ থেকে নিয়েছি, তাকে খুব বেশি পরিমাণে ড্রিঙ্ক করিয়ে। আর জিয়ার ভাই নিজের মুখেই এইসব কথা স্বীকারও করেছে। এরপরেও এইসব কিছু বিশ্বাস করতে যখন চেংজের কষ্টই হচ্ছিল, তখন ফ্যাং বলে তুমি বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। এটা বলার পরেই ও ইমোশনাল হওয়ার নাটক শুরু করে। এরপর থেকেই চেংজে বারবার করেই তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ভাবছিল। সেদিন যখন কোম্পানিতে এসে জিয়া এবং তার পরিবারকে এত হাসতে খেলতে দেখে, তখন তার আরো বেশি করে তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা মনে হয়। আর এগুলো ভেবেই চেংজের জিয়ার ওপরেই খুব রাগ উঠে যায়। তাই তো সে সেদিন রাতে বাড়ি ফিরে তার জিনিসপত্র প্যাকিং করতে শুরু করে দেয়। জিয়া ওকে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে সারাদিন কোথায় ছিলে, কি করছিলে। চেংজে এইসব কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যেতেই শুরু করছিল, কিন্তু তবুও জিয়া প্রশ্ন করেই চলেছিল। আর জিয়ার এইভাবে বারবার জিজ্ঞাসা করাতে চেংজে ওকে বলেই ফেলে যে 5 বছর আগে আমার মায়ের গাড়ির সামনে তোমার বাবার গাড়ি চলে এসেছিল, তো ওখানে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলেও কিছুটা গিয়ে আমার মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের ফলে আমার মায়ের গায়ে আঘাত লেগে গেছিল, যেখানে তোমরা চাইলে আমার মাকে বাঁচাতেই পারতে, কিন্তু তোমরা তো ওখান থেকে পালিয়ে গেলে। আর আমার মা ঠিক সময় মতো হসপিটালে না পৌঁছতে পারার কারণে হসপিটালেই আমার মা মারা যায়। জিয়া যখন এইসবের কিছুই বুঝতে পারছিল না, তখন চেংজে তাকে সেই অডিও রেকর্ডিংটা শোনায়, যেটা শোনার পর জিয়া ওকে বলে যে আমি তখন অসুস্থ ছিলাম, তাই তো আমার মনেও পড়ছে না যে আমি ওই সময় কি বলেছি, কিন্তু আমার নিজের উপরে বিশ্বাস আছে আমি নিশ্চয়ই এইরকম কথাটা বলিনি। কিন্তু চেংজে তখন এতটাই রেগেছিল যে সে বাড়ি ছেড়ে চলে যায়। পরের দিন থেকেই জিয়া চেংজের সঙ্গে কন্ট্যাক্ট করার বারবার করেই চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই পারছিল না। এরপর চেনের মাধ্যমেই জিয়া জানতে পারে চেংজে কোথায় আছে, তাই ওরা দুজন মিলে চেংজের জন্য একটা সারপ্রাইজও রেডি করে। কিন্তু সারপ্রাইজ দিতে এসে জিয়া নিজেই সারপ্রাইজড হয়ে যায়, কারণ চেংজে এখানে জিয়াকে ডিভোর্স দেওয়ার কথা বলে। আসলে চেংজে যখনই জিয়াকে দেখে তখনই তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা বারবার করেই মনে হয়। আর এজন্যই তো চেংজে জিয়াকে বলে আমাদের জন্য এটাই ভালো হবে যখন আমরা একে অপরের থেকে দূরে থাকবো। এটা বলেই চেংজে ওখান থেকে চলে যায়। বেচারি জিয়া তো ওখানেই কাঁদতে শুরু করে। আর এরপর সত্যি জিয়া এবং চেংজের ডিভোর্স হয়ে যায়। কিছুদিন পর জিয়ার ভাই এবং ফেং এর কথাবার্তা থেকে আমরা জানতে পারবো ওই অডিও রেকর্ডিংটা তো এডিট করা, যেটা ফ্যাং এবং জিয়ার ভাই মিলে তৈরি করেছিল, যাতে এইভাবে জিয়া এবং চেংজে আলাদা হয়ে যায় আর জিয়ার জায়গায় জিয়ার ভাই কোম্পানি সিইও হয়ে যায়। ডিভোর্সের পর থেকেই জিয়া সবসময় দুঃখী থাকতে শুরু করে। ও সময় মতো খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, রোজ রাতেই বাড়ি গিয়ে ড্রিঙ্ক করে,
আর এইরকম অবস্থাতে চেংজি ওকে সাহায্য করতো, যেখান থেকে আমরা জানতে পারি চেংজি ওর এখনো খুব কেয়ার করে। একদিন যখন জিয়া খুব নেশা করেছিল তখন চেংজি ওকে সাহায্য করতে চায়। জিয়া ওকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার মা মারা যাওয়ার জন্য আমাকেই দোষী ভাবো? চেংজি এতে কিছুই উত্তর দেয়নি। জিয়া তখন ওকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনোদিনের জন্য এতটুকু আমাকে ভালোবেসেছিলে? চেংজি শুধুমাত্র ওকে সরি বলে ওখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর চেন ওখানে আসে। আসলে চেংজিকে চেনই এখানে ডেকে পাঠিয়েছিল। তাই তো চেংজি চলে যাওয়ার পর ওই জিয়াকে বাড়ি নিয়ে যায়। পরের দিন থেকেই জিয়া তার আগের সমস্ত পুরনো স্মৃতি ভুলে গিয়ে নতুন করে তার জীবন শুরু করে। এদিকে আমরা জিয়ার অ্যাসিস্ট্যান্টকে দেখব, যে এখন চেংজির অ্যাসিস্ট্যান্ট, আর সে সবসময় চেংজির সঙ্গে চিপকে থাকার চেষ্টা করত, কিন্তু চেংজি ওকে সবসময়ই ইগনোর করত। এদিকে জিয়ার কোম্পানিতে একটা প্রবলেম তৈরি হয়ে যায়। ওদের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ভেঙে পড়ে যায়। যেই বিল্ডিং এর প্রজেক্টে জিয়ার ভাই ইনভলভ ছিল, কিন্তু এটা একটা ভালো ব্যাপার ছিল এটা ওখানে কেউই মারা যায়নি, কিন্তু বিল্ডিং ভেঙে পড়ে যাওয়ার কারণে ওদের কোম্পানির শেয়ার ভ্যালু অনেকটাই কমে গেছিল। আর শুধু এই বিল্ডিং ভেঙে পড়ে যাওয়া নয়, জিয়ার ভাই এর আগেও অনেক খারাপ কাজই করেছে, যার জন্য জিয়ার ভাইকে জেলেও যেতে হতে পারে। তাই তো তার ভাই ফেংয়ের কাছে যায় সাহায্য চাইতে, কিন্তু ফেং ওকে সাহায্য করবে না বলেই দেয়। তাই তো জিয়ার ভাই বাধ্য হয়েই চেংজির কাছে যায়, কিন্তু চেংজিও ওকে সাহায্য করবে নাই বলছিল। এতে জিয়ার ভাই নিরুপায় হয়ে 5 বছর আগের সমস্ত সত্যি কথাই ওকে বলে দেয়। অ্যাক্সিডেন্টের দিন জিয়াই বলেছিল সামনের গাড়িতে কি সমস্যা হয়েছে সেটা দেখে আসার জন্য। জিয়ার ভাই যখন এগিয়ে যায়, গাড়ির মধ্যে চেংজির মাকে আহত অবস্থায় দেখতে পায়, কিন্তু ওর কিছু করার আগেই ও সামনে থেকে অনেক লোককে আসতে দেখে। এর ফলে ও খুব ভয় পেয়ে আবারও গাড়িতে ফিরে যায় এবং বাবাকে বলে সামনের গাড়িতে সবকিছু ঠিক আছে, তাই আমাদের এখান থেকে যাওয়া উচিত। এইগুলো শুনে চেংজি জিয়ার ভাইয়ের ওপর খুব রেগে যায়। জিয়ার ভাই বলে এই অডিও রেকর্ডিংটা ফেংই এডিট করেছিল, যাতে এইভাবেই তোমাকে এবং জিয়াকে সে আলাদা করতে পারে। এইগুলো শুনে চেংজি খুব রেগেই ওকে মারতে শুরু করে। তখন জিয়ার ভাই ওকে বলে, আমি খুব ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু অ্যাম্বুলেন্স এবং পুলিশকে আমিই ফোন করেছিলাম। এটা শুনে চেংজি ওকে ছেড়ে দেয়। সত্যিটা জানার পর চেংজি জিয়ার কাছে দৌড়ে দৌড়েই আসে আর ওকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, এর জন্য আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি যে এরপর থেকে আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এটা শুনে জিয়া তো প্রথমে ওর উপর খুবই রাগ দেখায়, আর তারপর সে চেংজিকে ক্ষমাও করে দেয়, কারণ জিয়া যে চেংজিকে খুব পছন্দ করে। আর এভাবেই ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর চেংজি জিয়ার সঙ্গে মিলে তার বাবা এবং ফেংয়ের বিরুদ্ধে অনেক প্রমাণ নিয়ে আসে, যে কিভাবে ওরা চেংজির কোম্পানি তার মায়ের কাছ থেকে হাতিয়ে নিয়েছিল, আর না জানি ওরা কত রকমের ফ্রড কাজই কোম্পানির মধ্যে করেছে। চেংজি এখানে আসার আগে পুলিশ কমপ্লেন করে দিয়ে এসেছিল, যেটা জানতে পেরে ফেং ওখান থেকে পালানোর চেষ্টা তো করছিল, কিন্তু পুলিশ এসে ওদেরকে ধরেই ফেলে। এইভাবেই চেংজি তার মায়ের কোম্পানি ফিরে পেয়ে গেছিল, কিন্তু জিয়ার কোম্পানি তখন লসে চলছিল, কারণ শেয়ার ভ্যালু কমে যাওয়ার কারণে সমস্ত ইনভেস্টরদের টাকা ডুবে গেছিল। তাই তো চেংজি জিয়ার কোম্পানি সামলাতে জিয়াকে সাহায্য করে, আর এরপর থেকে ওরা দুজন খুব হ্যাপি ভাবেই থাকতে শুরু করে। আর এখানেই আমাদের এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।